হাই, আমি শিশির স্যার। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক 1848 খ্রিস্টাব্দের ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লব হল ফ্রান্স তথা সমগ্র ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়। আমরা জানি যে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন এবং যেহেতু জুলাই বিপ্লবের পর এই রাজবংশ ক্ষমতায় এসেছিল, তাই অর্লিয়েন্স বংশকে বলা হয় জুলাই রাজতন্ত্র, বা এই রাজতন্ত্রকে বলা হয় জুলাই রাজতন্ত্র বা জুলাই মোনার্কি। এবং অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ তিনি কিছু জনকল্যাণমূলক কাজ করেন, যেমন ভোটাধিকার সম্প্রসারণ, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেন এবং বিপ্লবের তিরঞ্জিত পতাকাকে তিনি গ্রহণ করেন। এই কারণেই লুই ফিলিপকে বলা হতো নাগরিক রাজা বা সিটিজেন কিং। লুই ফিলিপকে বলা হতো নাগরিক রাজা বা সিটিজেন কিং। এবং তিনি নাগরিক রাজা বা সিটিজেন কিং হওয়া সত্ত্বেও 1848 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর শাসনের মাধ্যমেই ফেব্রুয়ারি বিপ্লবের ধাক্কায় এই রাজবংশের অবসান ঘটে। এখন আমরা দেখে নেব যে কেন এত দ্রুত একটি রাজবংশের পতন ঘটল, অর্থাৎ 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি। এই ফেব্রুয়ারি বিপ্লব ঘটার পশ্চাতে প্রধান কারণ ছিল বুর্জোয়াদের আধিপত্য। অর্থাৎ লুই ফিলিপ তিনি বুর্জোয়া পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছিলেন, তাই তিনি সবসময় বুর্জোয়াদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতেন। এর ফলে শুধুমাত্র বুর্জোয়ারাই ভোটাধিকার পায় এবং শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু ভোটাধিকার পায়নি এবং লুই ফিলিপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। দ্বিতীয় কারণ হলো জনসমর্থনের অভাব। অর্থাৎ 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের সময় জনগণের আবেগের বশবর্তী হয়ে তার কোনো বৈধ উত্তরাধিকার দাবি না থাকা সত্ত্বেও তাই কিন্তু সিংহাসনে বসানো হয়েছিল। কিন্তু এই সময় ফ্রান্সে যে 5টি রাজনৈতিক দল ছিল, সেই 5টি রাজনৈতিক দলের মধ্যে কোনো রাজনৈতিক দলই কিন্তু লুই ফিলিপকে সমর্থন করেনি। অর্থাৎ বোনাপার্টিস্ট দল বা নেপোলিয়নের অনুগামীরা তারা মনে করত যে নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই বোনাপার্টি হল সিংহাসনে বসার যোগ্য দাবিদার। অপরদিকে ন্যায্য অধিকার নীতির সমর্থকরা মনে করত যে দশম চার্লসের উত্তরাধিকারী ডিউক অফ বেরিকে সিংহাসনে বসার যোগ্য দাবিদার। এবং ক্যাথলিকরা লুই ফিলিপের ধর্মীয় উদারতা বা ধর্মনিরপেক্ষতা নীতিকে কিন্তু ভালো চোখে দেখেনি বা সমর্থন করেনি। প্রজাতান্ত্রিকরা লুই ফিলিপের সম্পত্তির বিনিময়ে যে ভোটাধিকার তা মেনে নিতে পারেনি এবং সমাজতান্ত্রিক দল তারা লুই ফিলিপের অত্যধিক বুর্জোয়া নির্ভরতাকে ঘৃণা করত। এইভাবে ফ্রান্সের তৎকালীন 5টি রাজনৈতিক দলের কোনো দলেরই কিন্তু সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছিলেন লুই ফিলিপ। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আর্থিক দুরবস্থা। অর্থাৎ 1840-এর দশকে ফ্রান্সে পরপর খরা, আজন্মা দেখা দেয়। এর ফলে প্রচুর শস্যহানি হয়। বিশেষ করে আলুতে পোকা
এবং গমের উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে এক মন্দা দেখা দেয়, বেকার সমস্যা বৃদ্ধি পায়, কর্মহীন শ্রমিক এবং কৃষকদের দুর্দশা চরমে পৌঁছায়। কিন্তু এই দুর্দশা লাঘবের জন্য লুই ফিলিপ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এর ফলে জনগণ কিন্তু তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় বা এই আর্থিক সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় মানুষের ক্ষোভ সঞ্চারিত হয়। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হলো শ্রমিক অসন্তোষ। এই সময় ফ্রান্সে শ্রমিকদের অনেক বেশি সময় কাজ করতে হতো, তাদের কাজের কোনো সময়সীমা নির্দিষ্ট ছিল না, মজুরি ছিল অত্যন্ত কম এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হতো। এই শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠলে তারা লুই ফিলিপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছিল লুই ব্ল্যাঙ্কের একটি বিখ্যাত বই, দ্য অর্গানাইজেশন অফ লেবার। দি অর্গানাইজেশন অফ লেবার এই বইটিতে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে বলা হয়েছিল এবং এর ফলে শ্রমিকরা সচেতন হয়ে ওঠে। এছাড়াও এই শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন সেন্ট সাইমন। এইভাবে লুই ফিলিপ শ্রমিক শ্রেণীর বিরাট ভাজন হয়ে পড়ে। এছাড়া গুরুত্বপূর্ণ কারণ ছিল দুর্বল বিদেশ নীতি। নেপোলিয়নের দেশ ফ্রান্স ছিল বরাবরই গৌরবান্বিত জাতি, কিন্তু লুই ফিলিপ তিনি যেন তেন প্রকারেণ যুদ্ধনীতি এড়িয়ে চলার ব্যবস্থা করতেন, অর্থাৎ তিনি কোনো অজুহাতে বা কোনোভাবে যুদ্ধে জড়াতে চাইতেন না। এর ফলে পোল্যান্ড ও ইতালির জাতীয়তাবাদী আন্দোলনে লুই ফিলিপ নিরপেক্ষ নীতি গ্রহণ করেন। বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি নেতৃত্ব গ্রহণে ব্যর্থ হন। মিশর ও তুরস্কের সমস্যায় তিনি ভুল নীতি গ্রহণ করেন এবং আফ্রিকা ও নিকট প্রাচ্য সমস্যায় তিনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন। এইভাবে তার এই যে ভুল সিদ্ধান্ত এবং নিষ্ক্রিয় ও দুর্বল বিদেশ নীতি ফরাসিবাসীকে ক্ষুব্ধ করে তুলেছিল। এছাড়াও গুরুত্বপূর্ণ হলো একটি প্রত্যক্ষ কারণ, অর্থাৎ ফ্রান্সে এই সমস্ত কারণে যখন এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সময় প্রজাতান্ত্রিক নেতা থিয়ার্স এবং সমাজতান্ত্রিক নেতা লা মার্টিন তারা ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে আন্দোলন চালায় এবং জনসমর্থন লাভ করে। কিন্তু লুই ফিলিপ এবং তার রক্ষণশীল প্রধানমন্ত্রী গিজো তারা এই দাবি নস্যাৎ করে দেয় বা এই দাবি অস্বীকার করে। এর ফলে ক্ষুব্ধ জনতা 1848 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি প্যারিসে এক জনসভার আহ্বান করে, কিন্তু পুলিশের তাণ্ডবে সেই জনসভা ব্যাহত হয়। তার ফলে বিক্ষুব্ধ জনতা 23শে ফেব্রুয়ারি গিজোর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে, কিন্তু গিজোর বাসভবনের রক্ষীদের গুলিতে 23 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এর ফলে সমগ্র ফ্রান্সে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।
ফ্রান্সের সমস্ত মানুষ বিদ্রোহে সামিল হয় এবং গিজো ও লুই ফিলিপের পদত্যাগ দাবি করে আন্দোলন চলতে শুরু করে। এই সময় প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং উদারতন্ত্রীরা একসঙ্গে মিলে যৌথভাবে আন্দোলন চালাতে থাকে। এর ফলে সমগ্র ফ্রান্স স্তব্ধ হয়ে যায় এবং লুই ফিলিপ বাধ্য হয়ে তার পৌত্রের অনুকূলে সিংহাসন ছেড়ে দিয়ে তিনি ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নেন এবং ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়। এই যেহেতু বিপ্লবটি 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল, তাই এই বিপ্লবটিকে বলা হয় ফেব্রুয়ারি বিপ্লব। এবং প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীরা যৌথভাবে 1848 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। এর ফলে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই যে ফেব্রুয়ারি বিপ্লব, তার গুরুত্ব বা প্রভাব ছিল সুদূর প্রসারী। ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে কি কি তার প্রভাব পড়েছিল না, ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর ফলে কি হয় না, লা মার্টিনকে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। দ্বিতীয়ত কি হয় না, ভোটাধিকার সম্প্রসারণ করা হয়, অর্থাৎ সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়। তৃতীয়ত এই ভোটাধিকারের ফলে ফ্রান্সে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচিত হয় এবং সেই পার্লামেন্টের নির্বাচিত 750 জন সদস্য লুই নেপোলিয়নকে ফ্রান্সের অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করে। যদিও তিনি পরবর্তীকালে 1852 খ্রিস্টাব্দে তিনি প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্রের সূচনা করেছিলেন, ফলে বিপ্লব কিছুটা ব্যর্থ হয়েছিল। এছাড়া শ্রমিকদের কল্যাণের জন্য শ্রম কমিশন গঠন করা হয় এবং শ্রমিকদের নির্দিষ্ট মজুরি ও সময়সীমা বেঁধে দেওয়া হয়। বেকার সমস্যা সমাধানের জন্য জাতীয় কর্মশালা গড়ে তোলা হয়। এইভাবে ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। এছাড়াও এই ফেব্রুয়ারি বিপ্লব শুধু ফ্রান্সের গণ্ডির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, তাই একই সঙ্গে ইউরোপের 15টি দেশে বিদ্রোহের আগুন বা বিপ্লবের আগুন ছড়িয়ে দেয়। এই জন্য 1848 বছরটিকে বলা হয় বিপ্লবের বছর বা দ্য ইয়ার অফ রিভলিউশন। এবং সমগ্র ইউরোপ ব্যাপী এই বিপ্লব ছড়িয়ে পড়ে। এই জন্য মেটার্নিক বলেছিলেন যে ফ্রান্সের সর্দি হলে সমগ্র ইউরোপ হাসতে শুরু করে। এইভাবে জার্মানির প্রাশিয়া, বাভেরিয়া, স্যাক্সনি, উর্টেনবার্গ, ব্যাডেন প্রভৃতি প্রদেশে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় বা উদারতন্ত্রী আন্দোলন শুরু হয়। ইটালির পার্মা, মোডেনা, টাস্কানি, ভেনিস, নেপলস, সিসিলি, রোম, পোপের রাজ্য প্রভৃতি জায়গায় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এবং রোম ও ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং এই বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল অস্ট্রিয়ায়। সেখানে ভিয়েনা ও বোহেমিয়ায় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এবং ভিয়েনায় মেটার্নিকের বাসভবন আক্রান্ত হয় এবং মেটার্নিক বাধ্য হয়ে ইংল্যান্ডে আশ্রয় নেয় এবং মেটার্নিক তন্ত্রের অবসান ঘটে এই ফেব্রুয়ারি বিপ্লবের ধাক্কায়। এছাড়াও হাঙ্গেরিতে লুই কোসুতের নেতৃত্বে সেখানে স্বায়ত্তশাসন জয়লাভ করে বা তাদের
স্বায়ত্তশাসনের দাবি জয়যুক্ত হয়। এছাড়াও ডেনমার্ক ও পোল্যান্ডেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এইভাবে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্স তথা সমগ্র ইউরোপে এক বিশেষ জাতীয়তাবাদী বিপ্লবের সূচনা ঘটিয়েছিল। তাই বলা যায় যে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ছিল সমগ্র বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা।